নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে একটি না দুটি ঘটনা নিয়ে। আজকে দুটো ঘটনা মন দিয়ে শোনো। দুটো ঘটনাই কিন্তু আজকে রিকোয়েস্টেড ভিডিও। অনেক করে আমাকে আমার প্রিয় দর্শক বন্ধুরা রিকোয়েস্ট করে আজকের ঘটনাটার জন্য। তো চলো আজকের ঘটনাটা পুরো শোনো, বেশি কথা বাড়াবো না। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দেবে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নেবে। তো চলো প্রথম ঘটনায় যাব। আজকে আমাদের মূল ঘটনা যে বিষয় নিয়ে সেটা হচ্ছে কালপুরুষ। হ্যাঁ, আজকে বাড়িতে আমি একা, আর আছো শুধু ক্যামেরার ওপারে তোমরা। আজকে কেউ নেই, আমি তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করছি। প্রথম বলি, আজ থেকে আমি 4 থেকে 4.5 বছর আগে দীঘা যাই, তারপরেও যাই। কিন্তু কেন বলছি আজ থেকে 4-4.5 বছর আগে দীঘায় গিয়ে একটি ঘটনা শুনেছিলাম, সেই ঘটনাটা আমি তোমাদের প্রথম শেয়ার করব। দীঘার ঘটনাটা, হ্যাঁ, আমার নিজের কানে শোনা যেই ঘটনা, সেটা হচ্ছে আমি আজ থেকে 4-4.5 বছর আগে দীঘা ঘুরতে যাই। আমার বাবা, আমার মা, আমি, আমার ছেলে, আমরা 4 জন দীঘায় যখন যাই, তো ওখানে আমরা 3 দিন থাকি। 3 দিন থাকাকালীন আমরা প্রত্যেক দিন বিকেলবেলা আমাদের যে হোটেলটা ছিল, হোটেল থেকে নেবে জাস্ট 20 থেকে 25 পা হাঁটলে একদম সামনে একটা চা, সাথে ছিল চপ দোকান। চা, চপ, মুড়ি সব কিছুই ওখানে বিক্রি হয়। তো আমরা মূলত সকালবেলা আর ইভিনিং সময়টা আমরা যেতাম ওখানে চা খেতে। সেরকমভাবেই আমরা একদিনকে খুব ভালো করে মনে আছে, ইভিনিংয়ে ওই তখন আনুমানিক 4:30-5টা বাজে, বেশ আলো বাইরে। তো আমরা সমুদ্রের উদ্দেশ্যে যাওয়ার জন্য একদম ঘর থেকে রেডি সেডি হয়ে নিচে আসি, হোটেল থেকে নামি। আমরা 2nd ফ্লোরে ছিলাম। তারপর নামার পর আমার বাবা বলল চল একটু চা খেয়ে নি। তো আমি বললাম সমুদ্রের ধারে তো বসলে অনেক চা পাওয়া যায়, ওখানে তো অনেক চাওলা কাকু দাদারা আসে। তো আমার বাবা বললেন যে সমুদ্রের ধারে তো খাবো, কিন্তু এখান থেকে হেঁটে তো সমুদ্র পর্যন্ত যেতে হবে, তো একটু এনার্জিটা নেওয়া দরকার না, চল চা খেয়ে নি। আর বলে রাখি, আমি আর আমার বাবা বাড়ির মধ্যে দুজনে চা খাওয়ার পোকা, আমরা প্রচুর চা খাই। তো আমরা অ্যাকচুয়ালি বলতে পারো চা লাভার। আমাদের চা ছাড়া কোল্ড ড্রিঙ্কস দাও যাই দাও, ওটা মুখের টেস্ট, কিন্তু চায়ে একটা এনার্জি পাওয়া যায়। যাই হোক, আমার কথা শুনে তোমরা যারা যারা চা লাভার আছো অবশ্যই কমেন্টসে লিখো কারা কারা চা খেতে ভালোবাসো। সেরকমভাবেই বাবা আর আমি চা খেতে যাই। তো আমার মাও খায়, আমার ছেলেও খায়। তো আমরা ওখানে চা খাচ্ছি। তো দোকানটা একদম ওই সময়টা ফাঁকা, কিন্তু সন্ধ্যের দিকে দেখেছি প্রায় বেশ ভর্তি ভর্তি লোক থাকে, ভালো আর কি। লোকালের প্রচুর লোকজন ওখানে চপ মুড়ি এসব নেন, খান। তো সেরকমভাবে আমরা চা খেতে খেতে ওই দোকানে একজন হাজবেন্ড ওয়াইফ দুজন এক করতে দোকানদারি করে, কারণ একার দ্বারাই সম্ভব না, ওখানে যা সেল সেখানে একা তো কোনো মতে সম্ভব না। তো সেখানে বউটির সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো আমরা 3 দিন থাকার জন্য যাই। এটা আমি সেকেন্ডের কথা বলছি, ঠিক আছে? প্রথম দিনে কিন্তু আমাদের ওনাদের সাথে কোনো কথা হয়নি, জাস্ট একটা আলাপ হয়েছে, কোথা থেকে এসছেন, আপনাদের বাড়ি কোথায়, বা ওনাদেরকে বলেছি আপনারা কোথায় থাকেন, আপনাদের বাড়িতে কে কে আছে, এরকম জাস্ট সেদিনকে পরিচয় হয়েছে। সেকেন্ডে যখন চা খেতে যাই তখন দোকানটা পুরো খালি। ওই সময় হট করে আমি জিজ্ঞাসা করি, আচ্ছা দিদি ভাই, তোমাদের বাড়ি কোথায়, দীঘাতেই থাকো? তখন বললো যে না, আমার বাড়ি দীঘা না, আমার বাড়ি হচ্ছে রামনগরের দিকে। মানে তোমরা দীঘা যেতে গেলে প্রথম কিন্তু রামনগর পড়ে, তারপর কিন্তু তোমাদের দীঘা যেতে হয়। তো বললো রামনগরে আমার বাড়ি। তখন বললাম ও আচ্ছা আচ্ছা। তো তখন ওই দিদি ভাই আর দাদা ভাই ওনাদের জীবনের কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করতে থাকলো। যেরকম বললেন ওনার নিয়ে পড়াশোনা শিখেছে, ক্লাস 9-এ পড়তে পড়তে পালিয়ে গিয়ে বিয়ে করেছে ওখানেই এক ছেলের সাথে, তারপর মেনে নেওয়া হয়েছে বাড়ি থেকে, ওনার ছেলে পড়াশোনা করে। এই সব পারিবারিক বিষয় নিয়ে যেটা হয় আমাদের বাঙালিদের, তো জানো কোনো জায়গায় গেলে সেখানে আমরা পুরো একদম সংসার খুলে বসি। তো সেরকমভাবেই কথা হতে হতে তখন ওই দিদিভাই হঠাৎ করে বলল যে আমরা ভাড়া বাড়িতে থাকি, কিন্তু আমাদের নিজেদের বাড়ি আছে।
তখন আমরা জিজ্ঞাসা করলাম যে কেন, নিজের বাড়ি থাকতে, তোমাদের দীঘায় নিজের বাড়ি রয়েছে, তাহলে তোমরা দীঘায় ভাড়া বাড়ি কেন থাকো? তখন সেই দাদা ভাই আর দিদি ভাই যেটা আমাদের শোনায়, বলল আমরা যেখানটা বাড়ি করি রামনগরে, সেখানটা অনেকটা ভেতরে, আর দিদি ভাই দাদা ভাই রামনগরে একদম রোডের সাইডে, ওখানে ওনারা ভাড়া থাকে। বলল আমরা যেখানটা ভাড়া বাড়ি ওখানটা তো একদম লোকালিটির মধ্যে, কিন্তু আমরা যেখানে জমি কিনে বাড়ি করেছি ওই দিকটা পুরো ফাঁকা, ওই দিকটা না সেরকম লোকজন নেই, আসলে কম পয়সায় ভিতর দিকে জমি পেয়েছি, তো ভাবলাম কোনোদিন কি কিনতে পারবো, তো যাই হোক একজন সাহায্য করে ওনাদের ওখানে, স্থানীয় একজন, তো তার সাহায্য পেয়ে ওনারা কিছু টাকা ইনভেস্টমেন্ট করে একটা জায়গা নেয়। তারপরে সেখানে আনকমপ্লিট একটা মানে ইনকমপ্লিট একটা বাড়ি ওখানে ওনারা করে রাখে। তো সেই বাড়িটা ইনকমপ্লিট হলেও ওখানে কিন্তু বসবাস করার উপযুক্ত জায়গা বাড়ি সব কিছু করেছে, কিন্তু ওই যে সিমেন্ট টিমেন্টগুলো এখনো পর্যন্ত প্লাস্টার হয়নি, পাঁচিলগুলো। তো দিদিভাই তখন বলেন যে ওখানে যখন বাড়িটা করে যাই তখন আমার সাথে একটা ঘটনা ঘটেছিল, তারপর থেকে ওই বাড়িটা আমরা থাকি না। তো তখন আমি আবার বললাম, আচ্ছা দিদিভাই যদি কোনো দিন এখানে কোনো কারণে আসি, তাহলে আপনাদের ওই বাড়িটা তো পড়ে রয়েছে, আমাদেরকে থাকতে দিতে পারেন তো? আমরা হোটেলে থাকি, তো এখানে তো আমরা ভাড়া দিই না, হোটেলে এক একদিনে পার ডে 2000 3000 1200 1500 ভাড়া দিয়ে থাকি, তো আপনাদের বাড়িতে থাকবো, জল টলের ব্যবস্থা সব আছে তো? বললো সব করা আছে। তখন ওই যে ওর দাদা ভাই বলছে দোকানের যে না না, আপনাদের কি করে ভাড়া দেবো, আপনারা তো জেনেই গেলেন সব, আর আমরা ওরকম ধরনের মানুষ না, যদি একটা কিছু অঘটন ঘটে যায় তাহলে পারে তার দায় কে নেবে? তখন আমরা বললাম যে কি অঘটন ঘটবে, আর ওখানে এমন কি বা হয়? তখন দিদিভাই বললেন যে ওই যে বাড়িটা যখন আমরা বাড়ি করে যাই প্রথম রাতের বেলা আমরা গৃহপ্রবেশ করি, করে ঢুকে যাই, তো তখন মেয়েটা, ওর দিদি ভাইয়ের মেয়েটা পালিয়ে গেছে, মানে ওখানে এক ছেলের সাথে, যার সাথে আজও আছে, এখন সব ঠিক হয়ে গেছে, ওই সময় পালিয়ে গেছে। তো তারা ওখানে তখন ছেলেকে নিয়ে আর দিদিভাই দাদাভাই দুজনে, আর মানে দিদিভাই দাদাভাই আর ওনার ছেলে তিনজনে ওই বাড়িটায় থাকতে যায়, নিজেদের বাড়ি। এবার বলছে রাত যখন প্রায় 12টা বেজে যায়, প্রত্যেক দিন হয় কি, আমরা সবাই জানি একটা আমাদের রুলস আছে, যেটা হচ্ছে বাড়ি করতে গেলে 3 ফুট জায়গা মোটামুটি ছাড়তে হয়, যাতে পেছনে যে বাড়ি করবে সে যাতে সেও ছাড়বে 3 ফুট, তাহলে একটা 6 ফুটের গলি তৈরি হয়, যেখানে দাঁড়িয়ে ড্রেন বলো, গাছপালা বলো, পরিষ্কার করা, নিজেদের বাড়ি রং করা, সেগুলো করার জন্য একটা জায়গা ছেড়ে করতে হয়। তো সেরকমভাবেই পেছনে যে বাড়িটা ছিল তার 3 ফুট, আর আমাদের যে দিদিভাই দাদাভাই ঘটনাটা বলে তাদের 3 ফুট, এরকম করে 6 ফুট জায়গা পেছনে ছাড়া ছিল। দিদিভাই বলছেন আমি রাতের বেলা মাথায় গন্ধ তেল দিয়ে, তো সুগন্ধি তেল দিয়ে চুল আঁচড়াচ্ছে, যেটা বরাবর করে, সেই দিনও নিয়মের কোনো অনিয়ম হয়নি, তো তেল দিচ্ছে, দিয়ে চুল টুল আঁচড়াচ্ছে, তখন প্রায় রাত 12টা বেজে গেছে। এবার কেন বলছি এত রাতে, দিদিভাই বলে যেহেতু উনি সকাল থেকে প্রচুর লোকজন বাড়িতে নেমন্তন্ন করেছি, নতুন নিজের বাড়ি, সে যেরকমই হোক বাড়িতে আত্মীয় স্বজন সবাই আসে, তারপরে সেই বাড়িতে খাওয়া দাওয়া করতে করতে লোকজন যেতে যেতে প্রায় 11টা বেজে যায়, কেন পাশাপাশি অনেক লোক ছিল, তারা তো একটু রাত করেই গেছে, 11টা বেজে যায়। তো দিদিভাইয়ের প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তো দিদিভাই ওই রাত্রেবেলা তখন আনুমানিক 12টা বেজে গেছে, দাদাভাই শুয়ে পড়ে, দাদাভাইদের যে ছেলে সেও ঘুমিয়ে পড়ে, আর দিদিভাই রাতের বেলা গা ঠা ধুয়ে, গরমের সময় ছিল, কাপড় জামা ধুয়ে ধুয়ে ঘরের যে বারান্দা রয়েছে দড়িতে দিয়ে মাথায় একটু ভালো করে তেল দিয়ে শোবে। তখন দিদিভাই বলছে হঠাৎ করে আমার যে পেছন দিকে ওই যে সরু গলিটা রয়েছে যেটার কথা বললাম, ওখান থেকে কেউ যেন ওই ছপ 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 করে হেঁটে যাওয়ার শব্দ হলো। দিদিভাই প্রথম শব্দটা পায়, এবার দিদিভাই ভাবলো কি, যেহেতু দিদিভাইদের বাড়ির বাইরের দিকে অনেক বালি রাখা আছে, বালি পাথর বাড়িঘর করতে যেটা লাগে, সিমেন্টটা ঘরের ভেতরে আছে, ওগুলো যেহেতু বাইরে আছে, এবার দিদিভাই ভেবেছে নিশ্চয়ই চোর
সন্ধান বুঝে চুরি করতে এসছে। তো দিদিভাই বললো প্রথম দিন আমরা গৃহপ্রবেশ করে ঢুকতেই আমাদের বাড়ি চুরি হয়ে যাবে। তো দিদিভাই কি করেছে, কাউকে কিছু না বলে দিদিভাই বাইরের যে গ্রিল রয়েছে, একদম মানে গ্রিলের গেটটা হচ্ছে একদম একটা বড় বারান্দা মতো, ওইখানটা খুললে পারে বাইরে বেরোতে পারবে। তারপর তো এমনি ঘরের গেট টেট আছে। তো দিদিভাই কি করে, গ্রিলের গেটটা খুলে ওই রাতের বেলা একা একা ওই তেল মাথায় ঘষতে ঘষতে বাইরে গিয়ে পেছন দিকে যায়। যখন পেছন দিকে যায় তখন দেখে যে একজন কেউ ওই দিদিভাইদের বাড়ির পেছনে, দিদিভাই বলে আমাদের বাড়ির পেছনে মাছ চাষ হয়। মানে মাছ চাষ বলতে কীরকম বলি, সেটা হয় বড় বড় সেই ডোবা মতো হয়, তার মধ্যে হাইব্রিড মাছ চাষ করা হয় ওখানটা। তো দিদিভাই বলছে সেই হাইব্রিড মাছ চাষ করা হয় যেখানে বড় একটা পুকুর মতো করা, ওইদিকে দেখলো যে কেউ একজন দৈত্যের মতো চেহারা, লম্বা চওড়া, হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো দিদিভাই দেখে ভাবলো যে না, তাহলে মনে কেউ গেল। কেন দিদিভাই হাতটা লক্ষ্য করে, হাতে তো কোনো কিছু বস্তা টস্তা নেই, তাহলে চুরি হয়নি, কেউ হয়তো কারোর বাড়িতে এসেছিল বা কিছু। দিদিভাই আর সেইটা কিছু মনে না করে এসে চুপচাপ শুয়ে পড়ে। সকালবেলা দাদাভাইকে ঘটনাটা বলে। দাদাভাই বলল রাতের বেলা বেরিও না, যেখানে যা হচ্ছে হচ্ছে। আর আমরা ওই যে বালি পাথর পড়ে রয়েছে সেগুলো আমরা সব ছাদের উপরে তুলে দেবো। দিদিভাইদের তো ঢালাই করা ঘর, উপরে ছাদ রয়েছে, তো বললো ছাদের উপর তুলে দেবো। তো সেরকমভাবে দাদাভাইয়ের ছেলে সব উপরে তুলে দেয়। পরের দিনকে ঠিক রাত 12টার পর দাদাভাই ঘুমিয়ে পড়ে, কারণ রামনগর থেকে দীঘায় যায়, দীঘা থেকে দোকানদারি করে সকালে, রাতের বেলা আবার বাড়ি ফেরে, অত আর শরীর কি দেয়, এসে ঘুমিয়ে পড়ে। গরমের সময় স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। দিদিভাই যেহেতু ওইটা আগের দিন ঘটেছে, নতুন বাড়ি, তো দিদিভাই কি করেছে, ঠাকুর ঘর গোছাচ্ছে রাতের বেলা। কারণ সকালবেলা তো স্বামী আর বউ দুজনেই চলে যায়, মানে দিদিভাই আর দাদাভাই দুজনে দোকানদারি করতে চলে যায় দীঘায়, আবার বাড়িতে আসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার 5টা 5:30টার দিকে আবার চলে যায় দীঘায়। তো ঠাকুরের ঘরটাও ঠিক মতো গোছানো হচ্ছে না। তো দিদিভাই আমাদের নিজের মুখে বলছে সেদিন রাতের বেলা আমি বসে বসে আমার ঠাকুরের ঘরটাকে সাজাচ্ছি। তো আনুমানিক তখন 1:45 বাজে, কারণ রাত ছাড়া তো সময় নেই। 1:45 বাজে হঠাৎ ওরকম একটা ঝপ ছপ 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 করে কেউ হেঁটে যাবার মতো পেছনের ওই গলি দিয়ে আবারও ওই শব্দটা হয়। তখন দিদিভাই দৌড়ে গিয়ে দাদাভাইকে ধাক্কা দেয়, ডাকে যে এই ওঠো তো, দেখো আবার ওরকম আওয়াজ হচ্ছে, কেউ মনে হয় এইদিকে কেউ আসে কারোর বাড়িতে। তখন দাদাভাই ঘুমের ঘুরে বলছে যে আসে আসে, তোমার কি আছে, যার বাড়িতে যে আসে আসে, তুমি বাবা ঘুমিয়ে পড়ো, তো এখন তোমায় কিছু কাজ করতে হবে না। তো দিদিভাই কি করে, দিদিভাই বাইরে না বেরিয়ে দিদিভাই বলে আমি তো জানি না অ্যাকচুয়ালিও কি, আমি ভাবলাম হয়তো অনেক সময় হয় না কারোর বাড়িতে টাড়িতে পাশাপাশি গেছি, আমি তো জানি না। এবার আমি বলছি কারোর বাড়িতে হয়তো কোনো রাতের বেলা ছেলে টেলে আসে। তো সেরকম ভেবে দিদিভাই কি করেছে, রাতের বেলা ছাদে উঠে গেছে, বা ছাদে না, রেলিং দেওয়া নেই, ছাদে উঠে গেছে। আর ইট সাজানো রয়েছে, সিমেন্টের বস্তা, বালির বস্তা সব চাপা দিয়ে উপরে রাখা আছে, পাথরের বস্তা। তো দিদিভাই ওই বস্তার কাছে চুপ করে বসে বসে দেখছে ওই যে আগের দিন যাকে দেখেছিল লম্বা চওড়া একজন, সে দিদিভাইদের ওই পেছনে জানলা রয়েছে, দিদিভাইদের জানলা যেটা, ঠিক আছে, ওই জানালার ওখানে এসে না শুকছে, এরকম করে শুকছে। এবার দিদিভাই উপর থেকে বসে বসে ওই মাথাটাকে জাস্ট এরকম করে ঝুঁকিয়ে দিদিভাই দেখছে। আরে দিদিভাই ভেবেছে কি, নয় কারোর বাড়ি যায়, আর না হলে চোর রাতের বেলা নিশ্চয়ই ঘুরে ঘুরে লোকের বাড়িতে চুরি করে। তখন দিদিভাই ভাবছে যে যদি জানলা টেনে হাত ঢোকায়, কেন জানলার সামনে কিছু থাকলে হয়তো চুরি করে চোর। এবার দিদিভাই না উপর থেকে তাকে লক্ষ্য করছে। কি মারাত্মক ভয়ঙ্কর ঘটনা বলো তো, নিজের কানে শোনা। দিদিভাই বলছে আমি যখন উপর থেকে তাকে দেখছি, সে না দেখছি পিছনে দুখানা জানালা আছে, দুখানা, একটা দিদিভাই দাদাভাই শোয় ওই ঘরে, আর একটা হচ্ছে দিদিভাইয়ের ছেলেদের, মানে দিদিভাই ছেলের, দুটো ঘরে জানলাই কিন্তু ভেজানো রয়েছে।
তো গিয়ে না ওরকম শুকছে, মানে শুধু পাগলের মতো করে না জানলার পাশে পাশে গিয়ে শুকছে। এবার দিদিভাই উপর থেকে না ওকে যখন ভালো করে লক্ষ্য করছে, অনেকটা উঁচু তো আর অন্ধকার তো, দিদিভাই যখন অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে, এইবার হতে পারে দিদিভাই বলছে আমি জানি না যে ওর গায়ে কোনো সিমেন্ট পড়েছে কিনা, কোনো পাথর বালি পড়েছে কিনা, দিদিভাইয়ের দিকে ও না এরকম করে তাকায়। যখন তাকায় দিদিভাই বলছে মুখটা না লম্বা লম্বাটে ধরনের, আর চোখগুলো না সে কিরকম গোল গোল, আর চোখে না মানে দিদিভাই বলছে আমিও তো মানে ওর দিকেই দেখছে দিদিভাই, আর ও না দিদিভাইয়ের দিকে এরকম করে দেখছে। তাহলে চোখের মণিটা কত বড়, আর অন্ধকার তো, দিদিভাই তো অনেকক্ষণ ধরে ওকে দেখছে, দিদিভাইয়ের চোখটা শুয়ে গেছে অন্ধকারে। দিদিভাই বলছে ওই যে দৃশ্য আমি দেখে, মানে না ও দেখে আমাকে না এরম এরম করছে, মানে লাফাচ্ছে, মানে দিদিভাইয়ের মাথাটা ধরে নেবে, ঠিক আছে। আর দিদিভাই ভয়তে ওই সিচুয়েশনে কি করবে, দিদিভাই পড়ি তো মরি বলে, আমি ওখান থেকে উঠে কোনো রকমে সিঁড়ির গেটটা, মানে সিঁড়ির যে ঘর থাকে না একটা দরজা করা, ওইটা কোনো রকমে খুলে যেই আমি ঢুকে গেটটা বন্ধ করে দিয়ে আমি সাথে সাথে উপরে চিকলটা টেনে দিয়ে দাদাভাইয়ের কাছে আসি। তখন দাদাভাইকে এসে দাদাভাইকে বলে, দাদাভাই বলছে তুমি রাতের বেলা একা একা বেরিয়েছো কেন। দাদাভাই তখন দিদিভাইকে অ্যাকচুয়ালি অনেক ঝাঁটা কথা বলে। এবার যাই হোক, তারপর থেকে দিদিভাই আর ওরকম আওয়াজ পেলে যেত না। কিন্তু আমাদের তখন দাদাভাই বলে, এত দূর পর্যন্ত দিদিভাই বলে, তারপর দাদাভাই বলে এরপরে অদ্ভুতভাবে সন্ধে যখনই হতো না, দিদিভাই তখন আর সন্ধ্যের সময় দীঘায় যেত না, দীঘায় ওই দোকানে আর যেত না, দীঘার দোকানটা ভাড়া ছিল। দাদাভাই আর দাদাভাইয়ের ছেলেটা যেত, ছেলে মাধ্যমিক দিচ্ছে। তখন দিদিভাই না বাড়িতে থাকতো, একা একা হাসতো, একা একা কাঁদতো, চুলের মধ্যে সুগন্ধি তেল দিয়ে ঘুরে বেড়াতো। আর না মানে কি বলবো, বাচ্চারা যারা আছো শোনো না এখানটা, সেটা হচ্ছে দিদিভাই না একটা অদ্ভুত কামুক, যেটা হয় না কাম, একটা যৌবনের একটা কি বলে লালসা, একটা তৃপ্তি, সবসময় না ওরকমভাবে দিদিভাই না ঘুরে বেড়াতো। মানে কাপড় জামা পরনি ঠিক মতো পরতো না, হ্যাঁ, মানে একটা সব সময় যেন কাম কাম ভাব, এরকম একটা, মানে কি বলবো, মানে দাদাভাই বলছে এরকম করতো। মানে আমার যে একটা ছেলে রয়েছে, যে ছেলেটা আমার মাধ্যমিক দিচ্ছে, 17-18 বছর বয়স ছেলেটার, সেই ছেলেটার সামনে তার মা ওরকম অশ্লীলভাবে কাপড় জামা পরে অর্ধেক খোলা খাটের মতো বসে থাকতো। আর দিদি ভাই ওরকম করে থাকতো, তো দাদাভাই বলতো এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি, হ্যাঁ ছেলে রয়েছে বাড়িতে, এখন তুমি দিনে দুপুরে এরকম করে ঘুরে বেড়াচ্ছ। আর কিছু বলতো না, দিদিভাই না হাসতো, শুধু হাসতো, আর বকাবকি করলে কিছু শুধু কাঁদতো। এবার কামুক হলে কি হবে, রাতের বেলা আমাদের দাদাভাই বলে রাতের বেলা কিন্তু দাদাভাইকে কাছে আসতে দিত না, ওরকম করতো। আমাদের দাদাভাই বলে ওরকম কিন্তু করতো, ওরকম করলে কি হবে, আমাকে রাতের বেলা কিন্তু কাছে যেতে দিত না। ও ওরকম সবসময় দেখাতো যে একটা কাম কাম ভাব, ওর একটা মানে থাকতে পারছে না এরকম কিছু, কিন্তু আমার সাথে কোনো সহবাস কিন্তু ও করতো না, একদম সহবাস করতো না। মানে ও বাড়ির থেকে যবে থেকে বেরোনো বন্ধ করলো, বাড়ির মধ্যে থাকা শুরু করলো, ওই নিজের বাড়িতে যাওয়ার পর ও না ওরকম হয়ে গেল, কাপড় জামা ঠিক মতো পরতো না, অর্ধেক শরীর দেখা যাচ্ছে, চুল সব সময় ছাড়া। আর দিদিভাইকে কিন্তু মিথ্যা কথা বলবো না, সে তো আমার ঘটনা শুনছে না, দিদিভাইকে কিন্তু ছোটোখাটোর মধ্যে ফর্সা, দেখতে শুনতে খুবই সুন্দর, কথাবার্তাও খুব মিষ্টি, ঠিক আছে, দাদাভাইও খুব ভালো। এবার সেই দিদিভাই ওরকম করতো। এবার দাদাভাই কি করলো, আস্তে আস্তে না এবার একবেলা করে দোকানে যেত, আর বিকেলবেলা করে দাদাভাই দোকানে যেত না, দোকানের নাম নিয়ে দাদাভাই ডেলি বাড়ি থেকে বেরোতো, কিন্তু দীঘায় যেত না। এবার কি করতো, রামনগরের মধ্যেই আরও জানাশোনা দোকান বন্ধু বান্ধব আছে, ওদের ওখানে গিয়ে দাদাভাই না সময়টা অতিক্রম করতো। তারপর ঠিক 1-2 ঘন্টা পর হট করে
বাড়িতে চলে আসতো, এসে বলতো কি গো তুমি কি করছো। এবার দিদিভাইটা সব সময় উল্লাসের মতো ওরকম কাপড় জামা পরে একটা কামুক কামুক সব সময় ভাব, কিন্তু ভাব হলে কি হবে, কোনো রকম কিন্তু দাদাভাইয়ের সাথে কোনো সহবাস নেই, কোনো সম্পর্ক নেই, কিন্তু ওরকম করতো। এবার দাদাভাই কি কেন যেত না, দাদাভাই বলে আমি না ওকে সন্দেহ করতাম, ওকে ভাবতাম যে ওই বাড়িতে যাওয়ার পর হয়তো ও কারোর সাথে কোনোভাবে একটা যুক্ত হয়েছে, যার জন্য ও মিথ্যে কথা বলে। রাতের বেলা আমি ঘুমিয়ে পড়ি, ও ছাদে হয়তো কেউ আসে বা পেছনে কেউ আসে, দাদাভাই জিনিসটা উল্টো ভাবে। এবার এরকম করতে করতে বলে প্রায় দীর্ঘদিন এরকম চলতে থাকে। এবার দাদাভাই আর দিদিভাইয়ের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়, কারণ একটা ঘরের বউ সবসময় কামুক কামুক হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার স্বামী কাছে গেলে সে তার সাথে কোনো রকম সহবাস করছে না, তার কাছে আসতে দিচ্ছে না, তাহলে সেই স্বামীটা কি ভাববে? নিশ্চয়ই ভাববে যে আমার বউর সাথে কারণ নিশ্চয়ই পরকীয়া চলছে, এটাই তো ভাববে। সেই জিনিসটাই কিন্তু তাদের মধ্যে হচ্ছিল। এইবার বলি, প্রায় এরকম চলতে চলতে যেই মানুষটা দিদিভাইদের সেই জমিটা কেনার জন্য এককালীন একটা টাকা দিয়েছিল, প্রথমেই বললাম, তো সেই লোকটির সাথে একদিন দাদাভাইয়ের দেখা হয় রামনগরে। দাদাভাই যেহেতু উনি তখন দীঘায় যাচ্ছে না, তো সে বলছে আরে কি হলো, তুমি আজকে দোকান লাগাওনি, দীঘায় যাওনি? তখন বলল যে না দাদা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলছে হ্যাঁ বলো। তখন বলছে যে আমার এরকম বউ ওখানে যাওয়ার পরে বুঝতে পারছি না এরম এরম হচ্ছে। এবার সে হচ্ছে ব্রাহ্মণ যাকে বলছে। তখন সে বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি কালকে সকালবেলা আমি তোমাদের বাড়ি যাব। তো সে কথা মতো সকালবেলা যায়। দাদাভাই কিন্তু এসে বাড়িতে দিদিভাইকে কিচ্ছু বলেনি। যখন আসে দিদিভাইকে দেখে, তখন সেই যে ব্রাহ্মণ দাদা, সে তখন বলছে যে তোমার বউর গায়ে কোনো একজন ভর করে আছে, তোমার বউকে ধরেছে। তখন বলছে বউকে ধরেছে, ভর করে আছে মানে? বলছে হ্যাঁ। তখন বলছে যেখানে আসার পরে তোমার বউর সাথে কিছু অদ্ভুত ধরনের ঘটনা ঘটেছে? তখন বলছে হ্যাঁ সব কিছু জানায়। বলছে হ্যাঁ, তোমার বউর মধ্যে কোনো জিনিস ওকে ওর আয়ত্তে রেখে দিয়েছে, ও তোমার সাথে সহবাস করবে না, ও তোমার কাছে যাবে না, ও সব সময় ওর প্রেমে মগ্ন হয়ে থাকে। ও তোমার কাছে যাবে কি করে? তুমি যে ওকে দেখে ভাবো যে ওর কিছু করার ইচ্ছে হচ্ছে, কিন্তু না, ওর ইচ্ছে হয় কিন্তু তোমার সাথে না, অন্য কারোর সাথে, মানে কোনো মানুষের সাথে না। ও কোনো এমন মানুষের মানে এমন কোনো একটা জিনিসের সাথে জড়িত হয়ে গেছে, ওকে সে না নিয়ে যাবে না। তারপর অনেক কিছু করে দাদাভাই দিদিভাই বলে, অনেক কিছু করার পর সেই যে কালপুরুষ, যেটা পরে জানতে পারে যে ওখানে একটা কালপুরুষ এরকম মানুষের যে বউ হয়তো, এবার যে বউটাকে দেখতে সুন্দর, একটুখানি বুঝতেই পারছো তার একটুখানি কামের মানে ক্ষমতা বেশি, বা তার সহবাস করার ইচ্ছেটা অনেক বেশি মানে উৎসাহিত, এরকম মহিলার ওপর কালপুরুষ কিন্তু ভর করে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে কালপুরুষ, ও কিন্তু আমি শুনেছি যেইটা, আর একটা ঘটনা বলছি আমি। আমার যখন ঠাকুমার আর আমার ঠাকুরদার যখন বিয়ে হয়, আমার ঠাকুরদা নিজের মুখে বলে, আমার ঠাকুরদা হচ্ছে বাংলাদেশের মানুষ, আমার ঠাকুমাও বাংলাদেশের মানুষ ছিলেন, এখন ওনারা কেউ নেই, সবই পরলোক গমন হয়ে গেছেন। তো ওনারা যখন বিয়ে করার পর ওনারা চলে আসে আমাদের ইন্ডিয়ায়, বাংলাদেশ থেকে যখন আসে, এখানে আসার পরে ওনারা প্রথম রাত মানে বিয়ে তো ওখানে হয়, বাংলাদেশে বিয়ে হয়, হওয়ার পর যেহেতু আমি তোমাদের এর আগেও বলেছি আমার ঠাকুরদা কিন্তু পাইলট ছিলেন, আর্মির পাইলট। তো সেখানে গিয়ে আমার ঠাকুরদা যখন বিয়েটা করে, তখন ঠাকুমার কাছে থাকতে পারতো না, কাজের মধ্যে থাকতো সব সময়। যখন ওখান থেকে এখানে চলে আসে ইন্ডিয়ায়, তখন প্রথম রাত আমার ঠাকুরদার ঠাকুমার একসাথে কাটানো। বলছে যখন আমরা শুয়ে রয়েছি, সেটা হচ্ছে দত্তপুকুর, বারাসাত, উত্তর 24 পরগনা, বারাসাত দত্তপুকুরের ঘটনা বলছি, যেখানে আমার ভূতের বাড়ি ছিল। তো সেইখানেই আমার ঠাকুমাও থাকতেন, এখন আমার জ্যাঠামশাই আছেন, আর কেউ নেই ওখানে। ঠাকুরদা ঠাকুমা আমার জেঠিমা সবাই মারা গেছেন। তো সেই বাড়িটায় বলছে
রাতের বেলা প্রথম রাত একসাথে শুয়ে রয়েছি, তখন আনুমানিক 10টা বাজে। কারণ আমি যে ঘটনাটা বলছি, এই ঘটনাটা আজ থেকে প্রায় 80-82 বছর আগের ঘটনা বলছি, হয়তো তারও বেশি। তো ওই সময় না রাত 10টা মানে গভীর রাত। তখন মানুষ এত টিভির চল ছিলই তো না, আর সব থেকে বড় কথা থাকলেও যদি থেকেও থাকে হয়তো পুরো পাড়া জুড়ে একজনের বাড়ি, তাও খুঁজে পাওয়া যাবে না। আমি জানি না ওই সময় ছিল কি না। হ্যাঁ, তো ওই সময় রাত 10টা মানে গভীর রাত, মাঝরাত। তো ওরকম সময় নতুন নতুন একসাথে থাকা, একটা নতুন একসঙ্গে বিয়ের পর দুজনে রাতে ঘুমাবে, আমার ঠাকুরদা আর ঠাকুমা কথা বলছে। তো ঠিক আমার যেখানে ঠাকুরদা ঠাকুমা শুয়ে রয়েছে খাটের পাশে একটা ছোট্ট উঁচুতে, একটু দেয়াল থেকে একটু উঁচুতে একটা ছোট্ট জানালা ছিল। তো ওই জানালাটা খোলা রয়েছে। আমার ঠাকুমা ঠাকুরদা রাতের বেলা, ঘরটা অন্ধকার, দুজনে শুয়ে শুয়ে কথা বলছে। হঠাৎ করে আমার ঠাকুরদা যেহেতু আর্মির পাইলট ছিলেন, তো আর ওই সময় না অনেক রাইটস, চারপাশে ঝামেলা অশান্তি, হিন্দু মুসলিম এই নিয়ে ওই সময় না অনেক ঝামেলা চারিদিকে লেগেই থাকতো। তো ওই সময় আমার ঠাকুরদা মাথার তলায় মানে বালিশের তলায় ছোট একটা শোট বলে কি, শোট মতনই ছোট, আমি ঠিক নামটা আমার মনে নেই, নেপালা বলে কি শোট, এরকম কিছু ছোট টাইপের সবসময় মাথার নিচে বালিশের নিচে নিয়ে শুতো। কারণ রাত ফির যদি কোনো রকম কিছু হয় তাহলে আত্মরক্ষার জন্য। তো সেরকমভাবেই হঠাৎ করে আনুমানিক গল্প করতে করতে একটা সময় চোখ লাগে, দুজনেই ঘুমিয়ে পড়ে, জাস্ট ঘুমিয়েছে। আমার ঠাকুরদা বলছে জানলা দিয়ে, জানলায় আগেকারে কিরকম ছিল বলো তো, কাঠের ছোট ছোট জানলা হতো, আর গ্রিল টিরিল এত তো ডিজাইন হতো না, কাঁচের জানলাও ছিল না। তখন কি ছিল বলো তো, ওই কাঠের পাল্লা আর এরকম মোটা মোটা ওই তোমার শিক দিয়ে না, রড রড আর কি, লম্বা লম্বা রড দিয়ে জানলাগুলো হতো। তো সেরকমভাবেই ওই লম্বা লম্বা রডগুলো এতটাই ফাঁকা ফাঁকা, তো ওখান থেকে বাইরে দিয়ে কেউ একজন এরকম করে হাত বাড়িয়ে আমার পুরো ঠাকুরদার এখানটা চেপে ধরে, রাতের বেলা চেপে ধরেছে। তো আমার ঠাকুরদা এবার অন্ধকার তো ঘুমিয়ে পড়েছিল। এবার আমার ঠাকুমা পাশে শুয়ে রয়েছে, কিন্তু ঠাকুমা কিন্তু কিচ্ছু বুঝতে পারছে না, ঠাকুমার মতো এক সাইড হয়ে ঘুমাচ্ছে। আমার ঠাকুরদা না, এবার ঠাকুরদা যেরকম সাহসী ছিল সেরকম গায়ে জোর ছিল, তোমাদের কি বলবো। ঠাকুরদাকে তো আমি নিজের চোখে পেয়েছি, মানে অত বয়সে আমার ঠাকুরদার যখন মোটামুটি বয়স ধরে নাও ওই 80 পার করে গেছে, তখন আমার ঠাকুরদার গায়ে এত জোর, যদি কারোর হাত ধরে না 3-4 জনের সেই হাতের মুঠি ছাড়াতে পারবে না, এত গায়ে জোর ছিল। তো তখন আমার ঠাকুরদা তার হাতটাকে ধরে নেয়, ধরে ছাড়ানোর চেষ্টা করছে, আর সেও গলায় একদম ভালো করে ধরে রেখে দিয়েছে। তখন আমার ঠাকুরদা অনেকক্ষণ ধরে গলা ছাড়ানোর চেষ্টা করছে, আর সেও ছাড়বে না। তখন আমার ঠাকুরদা বুঝতে পারে যেটা, যে তার হাতটা লোহার মতো শক্ত, আর চোখটা খুলেছিল কালো, আর তার হাতের মধ্যে না এরকম বড় বড় পশম হাতের মধ্যে। আমার ঠাকুরদা লাস্টে ওই যে বালিশের তলায় যে ইয়েটা ছিল, কোনো রকমে এরকম করে আমার ঠাকুমাকে গুঁতো দিচ্ছে, হাত দিয়ে মারছে। জানি না আমার ঠাকুমা অঘরে ঘুমাচ্ছে, কোনো হুঁশ নেই। কোনো রকমে ওই বালিশের নিচ থেকে ওই নেপালা বা সোট যেটাই হোক বের করে। যখনই ওইটা বের করে একটা কোপ মারতে যাবে, সাথে সাথে হাতটা জানলা দিয়ে বেরিয়ে যায় বাইরে, সাথে সাথে বেরিয়ে যায়। তারপরে ওই যে জানলাটা ওখানটা পুরো পাঁচিল তুলে দেয়। পরের দিন সকালবেলা নিজে হাতে আমার ঠাকুরদা করে। তারপর ওখানে সবাইকে যখন জিনিসটা বলে, তখন সবাই বলল যে এটা হচ্ছে কালপুরুষ। কালপুরুষ একমাত্র নতুন বিয়ে হলে, একটা কাম ভাব থাকে, একটা নতুন বিয়ে হলে জানবে, সবাই বলে আমাদের বড় গুরুজনরা যে এই চুল ছেড়ে এখানে যাবি না, এটা করবি না, কারণ তখন না একটা গায়ে গন্ধ থাকে। তো তার জন্য কালপুরুষ আসে। তো দর্শক বন্ধু, দুটো ঘটনা কিন্তু আমার নিজের কানে শোনা। কেমন লাগলো অবশ্যই বলো। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো, আর হোয়াটসঅ্যাপ করে আমাকে তোমাদের ঘটনা শেয়ার করো। টাইপিং করতে পারো অথবা ভয়েস মেসেজ করতে পারো, বাংলা হিন্দি ইংলিশে। প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে মেলও করতে পারো। আজকে আসবো, দেখা হবে আগামীকাল রাত 10টায়। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।